ওকে, আজকে আমাদের লেকচার টপিকস হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো আমি তোমাদের এখানে যে প্রথম যে কোশ্চেনটা সেট আপ করেছি সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ফটো ইলেকট্রিক ইফেক্ট? ফটো ইলেকট্রিক আমরা বলতে কি বুঝি? ডিফাইন ওয়াট ফাংশন অ্যান্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই ফটো ইলেকট্রিক ইফেক্টের সাথে। তার আগে আমরা জানবো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে। তার আগে সেটা জানার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জানার দরকার সেটা হচ্ছে ফটো। এই ওয়ার্ড গুলো আমাদের একটু দেখা উচিত। একটা হচ্ছে ফটো, তারপর হচ্ছে ইলেকট্রিক, তারপর হচ্ছে ইফেক্ট। ফটো, ফটো মানে কি? আমরা জানি ফটো মানে হচ্ছে সাধারণত ছবি বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল মিনিং অফ ফটো হচ্ছে আলো, লাইট। ঠিক আছে, ফটোর অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে আলো, যেটা হচ্ছে লাইট। লাইট, ফটো মানে কি? আলো। যে আলোটা কি আছে? আলোটা এনার্জি আছে, শক্তি আছে। সেই ফটো থেকে কি পাওয়া যাবে? ইলেকট্রিক, অর্থাৎ ইলেকট্রিসিটি যদি পাওয়া যায়। ফটো থেকে ইলেকট্রিসিটি পাওয়ার যে একটা ওয়ে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, তো সেটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে যে ফায়ার এ বিম অফ লাইট, যখন এক গুচ্ছ লাইট অফ সাফিসিয়েন্ট এনার্জি। বিভিন্ন লাইটে কিন্তু বিভিন্ন এনার্জি থাকে, এই বিষয়টা আবার একটু ক্লিয়ার করা দরকার। যেমন রেড লাইটে এক ধরনের এনার্জি, ব্লু লাইটে এক ধরনের এনার্জি, এক্স রে সেটাও একটা লাইট, সেটার এনার্জি এক ধরনের এনার্জি, গামা রে সেটার এক ধরনের এনার্জি, আলট্রা ভায়োলেট রে সেটার এক ধরনের এনার্জি, ইনফ্রারেড রে সেটার এক ধরনের এনার্জি, মাইক্রো ওয়েভ সেটাও এক ধরনের লাইট, সেটাও এনার্জি ডিফারেন্ট। ঠিক আছে, এই যে বিভিন্ন রকম লাইট স্পেকট্রাম পাওয়া যায়, যেমন ইন কেস অফ আমরা যদি উইথ রেসপেক্ট টু আমরা যদি কালারের ক্ষেত্রে বলি যে রেড লাইট, ভায়োলেট লাইট, ব্লু লাইট, গ্রিন লাইট, বিভিন্ন লাইটে বিভিন্ন রকম কালার, বিভিন্ন কালারের আমরা লাইট দেখতে পাই। এটার কেন দেখতে পাই? কারণ হচ্ছে বিভিন্ন লাইটে বিভিন্ন কালার হয়, কারণ সেই লাইটের একটা ফান্ডামেন্টাল প্রপার্টিস আছে, সেটা হচ্ছে তার ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা লাইটের, রেড লাইটের ফ্রিকোয়েন্সি এক ধরনের, ব্লু লাইটের ফ্রিকোয়েন্সি এক ধরনের। লাইটের ফ্রিকোয়েন্সি যখন ডিফারেন্ট হয়ে যায় তখন তার কালারও ডিফারেন্ট হয়ে যায়, ইভেন তখন এনার্জিও ডিফারেন্ট হয়ে যায়। বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইটের বিভিন্ন রকম এনার্জি। ঠিক আছে, তো এখন অনেকে বলতে পারবো যে আমাদের অনেক লাইট আছে যেগুলো আমরা দেখতেই পাইনি, যেমন এক্স রে, যেটা আমরা চোখে দেখতেই পাই না। এটা আবার আমাদের এক্স রে, আমাদের চোখের একটা লিমিটেশন আছে, যে আমরা 4000 অ্যামস্ট্রম থেকে 7000 অ্যামস্ট্রম এত পর্যন্ত লাইট গুলো দেখতে পাই। কোন লাইটের ওয়েভলেন্থ যদি 4000 অ্যামস্ট্রমের চাইতে কম হয়, তাহলে আমরা সেটা দেখতে পাবো না। কোন লাইটের ওয়েভলেন্থ যদি 7000 অ্যামস্ট্রমের ওয়েভের চাইতে বেশি হয়, তাহলে আমরা সেটা দেখতে পাবো না। ঠিক আছে, যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে বিভিন্ন লাইটে বিভিন্ন রকম এনার্জি আছে, সেটা কিছুর উপর ডিপেন্ড করে, ডিপেন্ড হচ্ছে ওই লাইটের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ লাইটটার ওই আলোর কম্পাঙ্ক কত। কম্পাঙ্ক যত বেশি হবে সেটা এনার্জি তত বেশি হবে। এটা হচ্ছে প্ল্যাঙ্কস বা আইনস্টাইনস ল থেকে ই ইকুয়াল টু আমরা জানি এইচ মিউ। ঠিক আছে, ই ইকুয়াল টু এইচ মিউ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে এইচ, মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মিউ যত বেশি হবে ই তত বেশি হবে, অর্থাৎ এনার্জি তত বেশি হবে। ঠিক আছে, যে লাইটের ফ্রিকোয়েন্সি যত বেশি, সেই লাইটের এনার্জি তত বেশি আছে। এই জন্য বলছে হোয়াইল এ বিম অফ লাইট অফ সাফিসিয়েন্ট এনার্জি। সাফিসিয়েন্ট এনার্জি মানে হচ্ছে সাফিসিয়েন্ট ফ্রিকোয়েন্সি, যে লাইটের মধ্যে সাফিসিয়েন্ট শক্তি আছে, ফ্রিকোয়েন্সি বেশি আছে, মোটামুটি ধরনের ফ্রিকোয়েন্সি বেশি, সাফিসিয়েন্ট ধরনের বেশি আছে। ফলস অন এ মেটাল সারফেস, যখন একটা মেটাল সারফেস উপর ফল করে, দেন ইলেকট্রনস আর ইজেক্টেড, তখন ইলেকট্রনটা গুলো কি হয়? ইজেক্টেড হয় ফ্রম দ্যাট সারফেস, ওই সারফেস হতে ইলেকট্রন ইজেক্টেড হয়। যে ইলেকট্রন গুলো পড়লো, সেই ইলেকট্রন গুলোকে, যে ইলেকট্রন গুলো ইজেক্টেড হয়, বের হয়ে আসে, ইমিটেড হয়, দ্যাট মিনস দ্য ইমিটেড ইলেকট্রনস আর কল্ড দ্য ফটো ইলেকট্রনস। যে ইলেকট্রন গুলো ইমিটেড হয় লাইটের কারণে, কারণ লাইটটা যখন মেটাল সারফেসের উপর পড়ে তখন লাইটের সমস্ত এনার্জি কি করে? ওই ইলেকট্রনকে দেয়। ঠিক আছে, তখন সেই ইলেকট্রনটা কি করে? সেই লাইট এনার্জি দিয়ে সেই ইলেকট্রন তো আবার ওই সারফেসের সাথে বাউন্ডেড থাকে, তখন এনার্জি দেওয়ার কারণে সারফেস থেকে রিমুভ হয়ে যায়, অর্থাৎ সে রিলিজ হয়ে যায়, ফ্রি হয়ে যায়। তখন ফ্রি হয়ে গেলে সে ইলেকট্রনটা সারফেস থেকে বের হয়ে চলে আসে। ঠিক আছে, এখন ওই ইলেকট্রন আমরা জানি ফ্লো অফ ইলেকট্রনকে বলা হচ্ছে কারেন্ট। এখন ওই ইলেকট্রন, যে ইলেকট্রন লাইটের এনার্জি থেকে, লাইট থেকে এনার্জি নিয়ে যে ইলেকট্রন গুলো সারফেস থেকে বের হয়ে আসে, সেই ইলেকট্রন গুলো হচ্ছে ফটো ইলেকট্রন, কারণ তার লাইটের জন্য বের হয়েছে। এবং ওই ইলেকট্রন গুলো ফ্লো করলে যে কারেন্ট তৈরি হয় তাকে বলা হচ্ছে ফটো কারেন্ট। ঠিক আছে, এবং এই টোটাল এই বিষয়টা কি বলা হচ্ছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট। দ্য ফেনোমেনন অফ লাইট আহ, ইজ নোন অ্যাজ দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট। ওকে, তার মানে এখন বলা হচ্ছে, এখন মেটাল সারফেস কেন নিলাম? মেটাল সারফেস কাকে বলে সেটা আরেকটা ফ্যাক্ট।
মেটাল সারফেস এই জন্য বলা হচ্ছে, মেটাল সারফেসের সঙ্গে আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে মেটাল এক্সাম্পল কোনগুলো, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, সিলভার। ওকে, দিস ইজ দ্য এক্সাম্পল, ম্যানি এক্সাম্পলস অফ মেটাল। মেটালের মেইন প্রপার্টিস হচ্ছে যেগুলো ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, যেগুলো কারেন্ট ফ্লো করতে পারে, কারেন্ট ক্যারি করতে পারে, হিট ক্যারি করতে পারে। কেন ক্যারি করতে পারে হচ্ছে, কারেন্ট ক্যারি করা হচ্ছে তার মধ্যে ইলেকট্রন গুলো মুভ করতে পারে। কেন ইলেকট্রন মুভ করতে পারে, কারণ হচ্ছে মেটালের ইলেকট্রন গুলো খুব লুজলি বাউন্ডেড থাকে। এক কথা বলা যায় যে মেটালের ইলেকট্রন গুলো, মেটালের সাধারণত খুব খুব লুজলি বাউন্ডেড থাকে, মানে টাইটলি বাউন্ডেড থাকে না, খুব লো এনার্জি নিয়ে বাউন্ডেড থাকে। অর্থাৎ যে সমস্ত ইলেকট্রন অ্যাটমের আউটারমোস্ট অরবিটে একটা বা দুটো ইলেকট্রন থাকে তাদেরকে বলা হচ্ছে মেটাল। ঠিক আছে, তো মেটালের ক্ষেত্রে যে ইলেকট্রন গুলো যে নিউক্লিয়াসের সাথে যে বাউন্ডেড থাকে সেটা খুব কম এনার্জি নিয়ে বাউন্ডেড থাকে। অর্থাৎ মেটালের ক্ষেত্রে ইলেকট্রনকে রিমুভ করা খুব সহজ। এজন্য বলছে লাইটের মধ্যে এখন ওই একটা ইলেকট্রন ওই মেটালের সাথে যে পরিমাণ এনার্জি নিয়ে বাউন্ডেড হয়ে আছে, সেই পরিমাণ এনার্জি যদি ওই লাইটের ভিতর থাকে, আর সেই লাইটটা যদি ওই মেটাল সারফেসের উপর যদি ফল করে, তখন লাইটের সমস্ত এনার্জিটা কি করে, ইলেকট্রনকে দিয়ে দেয়। তখন ইলেকট্রন ওই পরিমাণ এনার্জি ক্যারি করে তখন সেখান থেকেই বের হয়ে আসে। ঠিক আছে, এই ঘটনাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। এখন ইট ওয়াজ ডিসকভার্ড বাই হেনরিস হার্স ইন 1887 সালে। হেনরিস হার্স এটা ডিসকভার ইন দ্য প্রসেস অফ হিজ রিসার্চ ইনটু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা রিসার্চ করতে গিয়ে তিনি এই বিষয়টা আবিষ্কার করেন যে মেটাল সারফেসের উপর যখন লাইট ফল করলো তখন সেখান থেকে ইলেকট্রন রিমুভ করলো। দ্যাট মিনস ইলেকট্রনটা গুলো বের হয়ে আসলো এবং সেই ইলেকট্রনের একটা ইলেকট্রন গুলোকে সার্কিটের মাধ্যমে ফ্লো করে দেখলো যে সেখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আমরা সংজ্ঞা জানলাম। এবং এখানে আরো দুটো বিষয় আমরা বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ইলেকট্রন কিন্তু ওই নিউক্লিয়াসের সাথে ওই সারফেসের সাথে যে পরিমাণে এনার্জি নিয়ে বাউন্ডেড হয়ে আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে কিন্তু বাউন্ডেড হয়ে থাকে। যেমন আমি এখানে দেখাইছি কিছু বিষয়, যে সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম একটা ম্যাটেরিয়াল বা মেটাল, সেটা সারফেসের সাথে 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে বাউন্ডেড হয়ে আছে। অ্যালুমিনিয়াম গুলো সাধারণত 4.08 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে বাউন্ড হয়ে থাকে। কোবাল্ট সাধারণত 3.90 এনার্জি নিয়ে বাউন্ড থাকে। কপার 4.70 এনার্জি ইলেকট্রন ভোল্ট নিয়ে বাউন্ডেড হয়ে থাকে। এখন অ্যাজ পার এক্সাম্পল সোডিয়াম, সোডিয়ামকে যদি আমরা ওই সারফেস থেকে রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদের 2.28 পরিমাণ এনার্জি দিতে হবে। সরি, কেউ কিছু বললা? কেউ কিছু বলছো? হ্যালো স্যার, কেউ একজন হয়তো বা মিউট করে না, এই জন্য কথা শোনা যাচ্ছে। আপনি স্যার সবাইকে অল মিউট করে দেন স্যার। অল মিউট করে দেন স্যার। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে যখন সোডিয়াম তার নিউক্লিয়াসের সাথে 2.28 এনার্জি পরিমাণ নিয়ে বাউন্ড হতে, মানে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন গুলো 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে বাউন্ড হয়ে থাকে। এখন সোডিয়ামের থেকে যদি আমরা ইলেকট্রন গুলোকে রিমুভ করতে চাই তাহলে কিন্তু 2.28 এনার্জি সাপ্লাই দিতে হবে। এখন লাইট যে যদি এনার্জি যদি 2.28 এনার্জি থাকে, 2.2 ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ এনার্জি যদি লাইটের মধ্যে থাকে, অর্থাৎ মিনিমাম এনার্জি সেটা কত লাগবে, 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগবে ইলেকট্রন মুভ করতে। ঠিক আছে, এই মিনিমাম এনার্জি যেটা ইলেকট্রন রিমুভ করা দরকার তাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। দ্যাট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম এ মেটাল সারফেস ইজ কল্ড দ্য ওয়ার্ক ফাংশন 5 অফ দ্যাট ম্যাটেরিয়াল। ওই ম্যাটারের ক্ষেত্রে এই যে মিনিমাম এনার্জিতে বিভিন্ন ম্যাটারের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। যেমন এখানে দেখা যায় সোডিয়ামের জন্য মিনিমাম এনার্জি দরকার 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দরকার 4.08 ইলেকট্রন এনার্জি, যেমন পটাশিয়ামের ক্ষেত্রে দরকার 6.35 ইলেকট্রন ভোল্ট এনার্জি। এখন লাইটের মধ্যে যদি সোডিয়ামের ক্ষেত্রে যদি 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জি থাকে, সেই এনার্জি যদি ফল করে তাহলে কিন্তু সেখান থেকে ইলেকট্রন বের হবে। এর সাথে যদি কম এনার্জি যদি থাকে 2.20 যদি থাকে তাহলে কিন্তু ওই এনার্জি ফল করলে কিন্তু সোডিয়াম থেকে ইলেকট্রন নির্গত হবে না। এবং সোডিয়াম থেকে ইলেকট্রন নির্গত করতে মিনিমাম এনার্জি কত দরকার, 2.28 ইলেকট্রন ভোল্ট। এই সোডিয়ামের জন্য এই 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জিটাকেই বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, এবং লাইটের মধ্যে যদি এই 2.28 ইলেকট্রন ভোল্ট এনার্জি থাকে তাহলে সেই লাইটটি কি করতে পারবে,
ওই ইলেকট্রনটাকে রিমুভ করতে পারবে। এখন লাইটের ওই পরিমাণ এনার্জি থাকার জন্য লাইটের ওই পরিমাণে সাফিসিয়েন্ট এনার্জি করেসপন্ডিং কি থাকা দরকার, ফ্রিকোয়েন্সি থাকা। অর্থাৎ ফ্রিকোয়েন্সি লেভেল যদি এমন থাকে যার জন্য এনার্জি লাইটের এনার্জি 2.28 ইলেকট্রন ভোল্ট হয়, তখন সেই ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যার জন্য ইলেকট্রন নির্গত হবে। দ্যাট মিন্স দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স মিনিমাম এনার্জি of light for which electron can eject it out of the metal surface থেকে নির্গত হতে পারে, is called the threshold frequency of that material. ওই মেটালের threshold frequency বলা হয়। This frequency is corresponding to the work function. Work function হচ্ছে amount of energy, আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওই amount যে এনার্জি করেসপন্ডিং যে এনার্জি করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি, সেটাকে বলা হচ্ছে threshold frequency or critical frequency or কাট অফ ফ্রিকোয়েন্সি। আমরা জানি E equal to H mu, তাহলে এই ক্ষেত্রে E হচ্ছে এনার্জি, কিন্তু এই ক্ষেত্রে এনার্জিটা কত, ওয়ার্ক ফাংশনের করেসপন্ডিং এনার্জি হচ্ছে phi ইকুয়াল টু কত, H mu নট। তার মানে phi হচ্ছে ওয়ার্ক ফাংশন, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে mu নট। এই mu নট ইজ কল্ড দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওকে, এটা হচ্ছে আমাদের দুইটা ডেফিনেশন জানলাম, যে একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন আর দেন হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এবং ফটোইলেকট্রিক ইফেক্ট কাকে বলে এটা আমরা জানলাম। এখন আমরা জানতে চাই যে রাইট ডাউন দ্য লস অফ এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্ট যে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিছু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য চলে আসে, যে বৈশিষ্ট্যগুলো ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে এগুলো সূত্র হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল বেসিস যে ক্যারেক্টারিস্টিক গুলো পাওয়া যায়, দ্যাট ইজ ল বলা হয়, লস অফ ফটোইলেকট্রিক ইফেক্ট আর এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। পরীক্ষালব্ধ ফলাফলটাকে মানে ফটোইলেকট্রিক ইফেক্টের সূত্র বলা হয়ে থাকে। এখানে কয়েকটা মেইনলি এখানে চারটে সূত্র পাওয়া গিয়েছে, চারটে অবজারভেশন পাওয়া গেছে। সেটা হচ্ছে ফটো ইলেকট্রনস আর ইমিটেড ফ্রম মেটাল সারফেস, ফটো ইলেকট্রনগুলো মেটাল সারফেস থেকে নির্গত হয় when exposed to light of suitable frequency, sufficient frequency যদি ওই মেটাল নির্গত হয়, তখন সেখান থেকে কি হয়, সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ফটো ইলেকট্রন নির্গত হয়। এক্সপেরিমেন্টস রিভিলস দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অফ ফটোইলেকট্রিক ইফেক্ট। এক্সপেরিমেন্টস থেকে এই নিচের এই ফলোইং গুলো, এই নিচের ক্যারেক্টারিস্টিক গুলো অবজার্ভ করা হয়। এক নম্বর অবজারভেশন কি ছিল, নো ফটো ইলেকট্রনস আর ইমিটেড, কোন ফটো ইলেকট্রনস আর নির্গত হয় না ফর এ পার্টিকুলার সারফেস, নো ফটো আর ইমিটেড ফর এ পার্টিকুলার সারফেস, কোন একটা পার্টিকুলার সারফেস থেকে কোনো ফটো ইলেকট্রন নির্গত হয় না। ইফ যদি দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট ইজ বিলো এ সার্টেন ভ্যালু, সার্টেন ভ্যালু কত, যদি লাইটের ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চাইতে যদি কম হয়, তাহলে ওই সারফেস থেকে কোনো ফটো ইলেকট্রন বের হবে না। It does not matter how much the intensity is, কত মানে আমি যতই লাইট ফল করি না কেন, লাইটের ইন্টেন্সিটি আমি যতই বাড়াই না কেন, লাইটের তীব্রতা আমি যতই বাড়াই না কেন, সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে না যদি ইলেকট্রন ওই লাইটের ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা সার্টেন ভ্যালু চাইতে কম হয়। দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি at which যেটাতে ফটোইলেকট্রিক ইফেক্ট অকার, যেটাতে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটে, ঠিক আছে, অকার ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটেরিয়াল, দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মিনিমাম ফ্রিকোয়েন্সি বিভিন্ন, ইজ কল্ড দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সেই লোয়েস্ট ফ্রিকোয়েন্সিকে যার জন্য ইলেকট্রন নির্গত হয়, তাকে ওই সারফেসের জন্য কি বলা হচ্ছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। If the frequency of light is greater than the cutoff frequency, electrons are also emitted. থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চাইতে যদি লাইটের ফ্রিকোয়েন্সি বেশি হয়, তাহলে ইলেকট্রন নির্গত হবে। সেক্ষেত্রে আমাদের কোনো এক্সকিউজ নেই, কারণ হচ্ছে মিনিমাম এনার্জি চাইতে বেশি আছে, যে এনার্জি যা দরকার তার সাথে বেশি আছে, তার মানে মিনিমাম এনার্জি থাকলেই নির্গত হবে, সেক্ষেত্রে বেশি থাকলে তো নির্গত হবে, কোনো প্রবলেমই নেই। দ্য ফটোইলেকট্রিক কারেন্ট, কারেন্ট মানে কি, দ্য ফ্লো অফ ইলেকট্রন, ফটোইলেকট্রিক কারেন্ট, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফটোইলেকট্রনস, ফটোইলেকট্রনের সংখ্যা ইমিটেড ফ্রম এ সারফেস, একটা সারফেস থেকে কত সংখ্যক ফটোইলেকট্রন, কত সংখ্যক ইলেকট্রন নির্গত হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড কত পরিমাণ লাইট পড়তেছে, দ্যাট মিন্স দ্য ইন্টেন্সিটি অফ লাইট, লাইটের তীব্রতার উপর নির্ভর করবে। লাইটের পরিমাণ যত বেশি হবে, ইলেকট্রনের পরিমাণ তত বেশি হবে। ইন জেনারেল লাইটের যে স্মল কোয়ান্টা তাকে বলা হচ্ছে, লাইটের যে স্মল কোয়ান্টা তাকে বলা হচ্ছে আমাদের ফোটন। একটা ফোটন তার সমস্ত এনার্জি একটা ইলেকট্রনকে দিতে পারে, তার মানে ফোটন সংখ্যা যত বেশি হবে, তার মানে লাইট ইন্টেন্সিটি তত বেশি হবে, নাম্বার অফ ফটোইলেকট্রনের সংখ্যা তত বেশি হবে। এই জন্য হচ্ছে বলছে যে ফটো কারেন্টস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ লাইট, অর্থাৎ ফটো কারেন্ট হচ্ছে লাইট ইন্টেন্সিটির ডিরেক্টলি প্রপোর্শনাল। ইনক্রিজিং দ্য ইন্টেন্সিটি অফ লাইট, লাইট ইন্টেন্সিটি যত বাড়বে ফটো কারেন্ট তত বাড়বে।
The maximum kinetic energy of the photoelectrons varies linearly with the frequency of the light. এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে লাইটের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়ে যায়, আমি যে বললাম যে লাইট থেকে ইলেকট্রন নির্গত করার জন্য মিনিমাম যে এনার্জি দরকার, সেই এনার্জিকে বলা হচ্ছে ওয়াট ফাংশন। এখন লাইটের এনার্জি যদি ওয়াট ফাংশনের চাইতে যদি বেশি হয়, তাহলে লাইটের এনার্জি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি হবে? লাইটের একটা এনার্জি যাবে হচ্ছে ইলেকট্রনকে রিমুভ করতে, আর কিছু এক্সেস এনার্জি থেকে যাবে। সেই এনার্জিটা কোথায় যাবে? সেই এনার্জিতে ইলেকট্রন গেইন করবে অ্যাজ এ কাইনেটিক এনার্জি। অর্থাৎ ওই এক্সেস এনার্জিটা, অর্থাৎ ইলেকট্রন রিমুভ করার পরে যে এক্সেস এনার্জিটা থাকবে, সেই এনার্জিটা ইলেকট্রন নিয়ে নেবে অ্যাজ এ কাইনেটিক এনার্জি। অর্থাৎ সেই এনার্জি নিয়ে ইলেকট্রন কি মুভ করতে থাকবে। That is the maximum kinetic energy. ইলেকট্রনের সেই maximum kinetic energy of the photoelectric varies linearly with the frequency of the light. তাহলে লাইটের ফ্রিকোয়েন্সি যত বাড়বে, এক্সেস এনার্জি তত বাড়বে, লাইটের কাইনেটিক এনার্জি তত বাড়বে। এই রিলেশনটা হচ্ছে লিনিয়ারলি। The first photoelectrons are emitted virtually instantaneously এত সেকেন্ড after the light source is turned on. That means এটা একটা instantaneously একটা ইফেক্ট, একটা মানে জাস্ট ফার্স্ট ইফেক্ট, মানে ইলেকট্রন পড়লো, মানে ফটো ইলেকট্রন পড়বে এবং এর সাথে ইলেকট্রন, মানে দুইটা ঘটনা। একটা ঘটনা হচ্ছে ফটো লাইট ফল করবে আর সেখান থেকে ইলেকট্রন ইমিটেড হবে। এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার মধ্যে কোনো টাইম ডিফারেন্স থাকে না, অর্থাৎ কারেন্টলি এটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, দ্যাট মিন্স দুটো ঘটনার মধ্যে কোনো ইয়া থাকে না। The maximum kinetic energy of the photoelectrons varies linearly with the frequency of the light. এটা আমরা জানলাম। আর এটা কি, লাইট যে ফল করার সাথে সাথে একটা ইনস্ট্যান্টিনিয়াস ঘটনা, লাইট ফল করার সাথে সাথে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। সেটা কত? লাইট ফল করে 10 to the minus 9 10 to the minus 9 সেকেন্ড। এত ইনস্ট্যান্টিনিয়াস ইভেন্ট কল্পনাই করা যায় না। ঠিক আছে, এই হচ্ছে চারটা ল। এখানে যেটা দেখানো হচ্ছে ভেরিয়েশন অফ কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি উইথ ফ্রিকোয়েন্সি মিউ। এই যে যখন এখানে আসে তখন কিন্তু এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে জিরো মানে হচ্ছে এখানে কিন্তু কোনো ইলেকট্রন নির্গত হয়নি, কারণ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি জিরো, এখানে কোনো কাইনেটিক এনার্জি নাই, কারণ ইলেকট্রনই নির্গত হয়। যখন এখানে আসলো যেটা ভিসি মিউসি, অর্থাৎ ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি যখন সমান হলো মিউ নট, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির জন্য সমান হলো, তখন কিন্তু ইলেকট্রন নির্গত হলো, কিন্তু সেই ইলেকট্রনের মধ্যে এক্সেস এনার্জি নাই। এরপরে যদি ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে তাহলে কি ইলেকট্রন নির্গত হবে এবং কিছু এক্সেস এনার্জি থেকে যাবে, সেই এনার্জিতে ইলেকট্রন কাইনেটিক ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হিসেবে গেইন করবে। এরপরে কি করতেছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে এবং কাইনেটিক এনার্জি বাড়ছে, এবং সেটা লিনিয়ারলি এভাবে। ঠিক আছে, একটা প্রপোর্শনাল রিজলিউশনে বাড়বে। এই চারটি হচ্ছে ফটোইলেক্ট্রিক ইফেক্টের লস। এরপর আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আইনস্টাইনস থিওরি অফ ফটোইলেক্ট্রিক ইফেক্ট। ফটোইলেক্ট্রিক সম্পর্কে আইনস্টাইনস থিওরিটা কি দিয়েছে। এই যে এক্সপেরিমেন্ট রেজাল্টগুলো আসলো সেগুলোকে এক্সপ্লেইন করতে পারা যায় না। এখানে আরেকটা বলা রাখা দরকার যে আমরা কোয়ান্টাম থিওরি অফ লাইট সম্পর্কে আমরা পড়েছিলাম, সেখানে কিন্তু কোয়ান্টাম থিওরি অফ লাইট মূলত ফটোইলেক্ট্রিক ইফেক্ট যখন ডিসকভার হয় তখন এটা আইনস্টাইনস থিওরিটা দেন। অর্থাৎ এটা লাইটের দুইটা থিওরি আছে, একটা হচ্ছে কোয়ান্টাম থিওরির আগে ছিল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট। সেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট কিন্তু এই ফটোইলেক্ট্রিক ইফেক্টকে এক্সপ্লেইন করতে পারে না। তখন সায়েন্টিস্ট আইনস্টাইন একটা নতুন থিওরি আবিষ্কার করলেন, দ্যাট ইজ দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট, যেটা দ্বারা ফটোইলেক্ট্রিক ইফেক্টকে এক্সপ্লেইন করা যায়। এবং তিনি একটা ফটোইলেক্ট্রিক ইফেক্টের একটা ইকুয়েশনও দাঁড় করেছিলেন। সেই ইকুয়েশন সম্পর্কে আমরা বা থিওরি সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, সেই ফটোইলেক্ট্রিক ইফেক্ট, আইনস্টাইনস থিওরি অফ ফটোইলেক্ট্রিক ইফেক্টটা কি আমরা জানি। সাকসেসফুল থিওরি অফ দ্য ফটোইলেক্ট্রিক ইফেক্ট was developed by Einstein in 1905 for which he awarded the Nobel Prize. তিনি 1905 সালে ফটোইলেক্ট্রিক ইফেক্টের একটা সাকসেসফুল থিওরি দেন এবং সেটার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়ে যান। Based on Planck's idea, Planck's আইডিয়াটা কাজে লাগান যে আইনস্টাইন postulated that a beam of light, এক গুচ্ছ আলো, কনসিস্ট অফ স্মল প্যাক অফ এনার্জি, যেটা স্মল প্যাক অফ এনার্জি কনসিস্ট করে, called the photons or quanta, তাকে কোয়ান্টা বলা হয়। The energy of photon associated with the electromagnetic wave frequency mu. তো ওই ফটোনের এনার্জিটা কিসের ডিপেন্ড করতেছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি যে আছে মিউ। দ্যাট মিন্স লাইটের ফ্রিকোয়েন্সি যদি মিউ হয় তাহলে ওই ফটোনের এনার্জি ইকুয়াল টু কত হবে? এইচ মিউ। হোয়ার এইচ ইজ এ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচ হচ্ছে একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং এইচ ভ্যালু হচ্ছে 6.63 into 10 to the minus 34 জুল সেকেন্ড। তাহলে ফোটন এনার্জি ইজ গিভেন বাই কত হবে? আমরা আবার জানি ফোটন এনার্জি ইজ গিভেন বাই
মিউ ইকুয়াল টু কত? আমরা জানি সি ইকুয়াল টু মিউ ল্যামডা, এটা আমরা রিলেশন জানি, অর্থাৎ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ইন কেস অফ ওয়েভের ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভেলোসিটি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভ লেন্থ। তারপরে এখানে ইন কেস অফ লাইটের ক্ষেত্রে লাইটের ভেলোসিটি কত? সি, তো সি ইকুয়াল টু কত হবে? মিউ ল্যামডা। তাহলে মিউ ফ্রিকোয়েন্সি মিউ ইকুয়াল টু কত হবে? সি বাই ল্যামডা, বাই ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটন। দাস সি মি ইউ ইকুয়াল টু কত হচ্ছে? ই এনার্জি অফ দ্য লাইট কত হচ্ছে? ই ইকুয়াল টু এইচ আর মিউ হচ্ছে কত? সি বাই ল্যামডা। অর্থাৎ ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এভাবে আমরা দিতে পারি, যেখানে ই হচ্ছে এনার্জি অফ দ্য লাইট, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য লাইট। আর ইন টার্মস অফ ওয়েভলেন্থ অফ লাইট, ওয়েভলেন্থ অফ দ্য লাইট এনার্জি হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। In terms of frequency of light, energy of the light is the E equal to H mu. Like other particles, photons carry linear momentum as well as energy. Linear momentum, other particle এর মতো photons টা কি করে, অর্থাৎ লাইটটা কি করে, লিনিয়ার মোমেন্টাম ক্যারি করে থাকে। সেটা আমরা এখন খুব বেশি আলোচনার বিষয় না, আমরা এখন মূল বিষয়ের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে ইন আইনস্টাইনস ইন্টারপ্রিটেশন, আইনস্টাইন যে ইন্টারপ্রিটেট করছেন, a photon electron is released, photon electron অর্থাৎ ইলেকট্রন রিলিজড হয় as a result of an encounter with a single photon, একটা ফোটনের জন্য একটা ইলেকট্রন রিলিজ হয়। The entire energy of the photon, ওই ফোটনের সমস্ত এনার্জি অর্থাৎ কোয়ান্টাম অফ লাইট is delivered instantaneously delivered করে দিয়ে দেয়, ফোটন তার সমস্ত এনার্জি দিয়ে দেয় সিঙ্গেল ফোটনের, একটা ইলেকট্রনকে দিয়ে দেয়। if the photon energy is mu, এই যে ফোটন এনার্জি অর্থাৎ ফোটনের যে লাইটটা ফল করছে তার ফ্রিকোয়েন্সি যদি মিউ হয়, তাহলে এনার্জি কত হচ্ছে? এইচ মিউ। অর্থাৎ ফোটন এনার্জি যে এইচ মিউ ইজ গ্রেটার দেন দ্য ওয়ার্ক ফাংশন, অর্থাৎ ইলেকট্রন রিমুভ করতে মিনিমাম যে এনার্জি লাগে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, তার সাথে যদি ফোটন এনার্জি এইচ মিউ যদি বেশি হয়, তাহলে কি হবে? 40 ইলেকট্রনস উইল বি রিলিজড করবে, এবং এক্সেস এনার্জি ইজ স্মলার দেন দ্য, এবং ফোটন এনার্জি যদি ওয়ার্ক ফাংশন যদি কম হয়, তাহলে কিন্তু ফোটন এনার্জি রিলিজ করবে না। The fertility work function টা কত? আমরা work function phi equal to জানি h mu naught mu c, অর্থাৎ mu c টা হচ্ছে এখানে আমাদের work function critical frequency, হ্যাঁ mu c is the threshold frequency বা critical frequency বলা হয়ে থাকে। এখন if the photon energy exceeds the work function, photon energy যদি h mu টা যদি এই h mu naught বা phi এর সাথে যদি বেশি হয়, তাহলে কি করবে? তাহলে the excess energy, কিছু যে এনার্জি এক্সেস থাকবে, সেই এনার্জিটা ইলেকট্রন কাইনেটিক এনার্জি হিসেবে ক্যারি করবে বা বিয়ার করবে বা গেইন করবে, ঠিক আছে? সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কত? সেখানে হচ্ছে এস মিউ টোটাল এনার্জি মাইনাস যে পরিমাণ এনার্জি আমাদের ব্যয় হয়ে গিয়েছে ইলেকট্রনকে রিমুভ করতে, অর্থাৎ টোটাল এনার্জি থেকে ওয়ার্ক ফাংশনটা বাদ দিলে যে এক্সেস এনার্জি থাকে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। অর্থাৎ কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস মিউ মাইনাস ফাই, ম্যাক্সিমাম এস মিউ মাইনাস এস মিউ সি। হ্যাঁ, ইফ ভি ইজ দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের ভেলোসিটি যদি ভি হয় আর ম্যাস যদি এম হয়, তাহলে আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন ভি স্কয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন ভি স্কয়ার ইকুয়াল টু এস মিউ মাইনাস এস মিউ সি নট, where this is the rest mass of the electron, ঠিক আছে? This is the equation number 6. The maximum kinetic energy corresponds to the release of the least lightly electrons. So equation 6 is called the Einstein's fertility equation. 6 number equation থেকে বলা হচ্ছে Einstein's fertility equation. Okay. Anyone any questions? এখন আমরা কিছু প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে চাই। প্রবলেম এখানে কয়েকটা ম্যাথমেটিক্যাল एग्जांपल দেওয়া আছে। एग्जांपल 1 হচ্ছে এটা, হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ ফোটন অফ রেড লাইট অফ ওয়েভলেন্থ, একটা ওয়েভলেন্থ, রেড লাইট ওয়েভলেন্থ হচ্ছে 650 ন্যানোমিটার। ওয়েভলেন্থ যদি 650 ন্যানোমিটার হয়, তাহলে তার এনার্জি কত? সেকেন্ড বি নাম্বার এখানে প্রবলেম, হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটন অফ এনার্জি, একটা ফোটন অর্থাৎ লাইট যার এনার্জি হচ্ছে 2.40 ইলেকট্রন ভোল্ট, তার ওয়েভলেন্থ কত? আমরা জানি ই ইকুয়াল টু কত, এনার্জি ই ইকুয়াল টু এইচ মিউ, এখানে ওয়েভলেন্থ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। আমরা জানি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ এর ভ্যালু কত? এক নম্বর এ নাম্বার প্রবলেম হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে 6.6 × 10⁻³ জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর 650 এটাকে ন্যানোমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে হয় 10⁻⁹ মিটার। ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 3.06 × 10⁻⁹ এত জুল। এই জুলকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে ইলেকট্রনিক চার্জ দ্বারা ডিভাইডেড করে দেওয়া হয়। ইলেকট্রনিক চার্জ কত? 1.60 × 10⁻⁹, এটা ইলেকট্রনিক চার্জ। তারা ভাগ করলে যেটা আসে
সেটা হচ্ছে 1.91 ইলেকট্রন ভোল্ট। তারপরে রেড লাইট যার ওয়েভলেন্থ হচ্ছে 650, তার এনার্জি কত 1.91 ইলেকট্রন ভোল্ট। ওকে, আমাদের এখানে এনার্জি করেসপন্ডিং ল্যামডা বের করতে বলছে, অর্থাৎ ওয়েভলেন্থ কত। আমাদের সেই একই ইকুয়েশন ই ইকুয়াল টু এসি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে এসি বাই ই। তাহলে আমরা ইকুয়াল টু এসি, অর্থাৎ এখানে 1240 ইলেকট্রন ভোল্ট লেখা হয়েছে, সেটা এখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে। এই যে এসি ভ্যালু হচ্ছে এইটা আর সি এর ভ্যালু হচ্ছে এইটা, এইটাকে যখন আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব তখন এইটাকে টোটালে এইটা দ্বারা 1.6 × 10⁻19 দ্বারা ডিভাইডেড করলে 1240 চলে আসবে। ঠিক আছে, এর ইলেকট্রন ভোল্টে আছে আর এনার্জিটাও ইলেকট্রন ভোল্টে আছে, এটা ইলেকট্রন ভোল্ট ক্যান্সেল আউট করে দিলে 517 ন্যানোমিটার চলে আসে ওয়েভলেন্থ। এক্সাম্পল দেখো 2 নাম্বার এক্সাম্পল একটা আছে, ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি and the corresponding wavelength. Threshold frequency and corresponding of radiation incident on a certain matter whose work function is 3.31 × 10⁻19 joule. Threshold frequency তার work function দেওয়া আছে, অর্থাৎ work function corresponding যে frequency সেটা কি বলা হচ্ছে কি threshold frequency, given the Planck constant দেওয়া আছে হচ্ছে, অর্থাৎ AC ভ্যালু 6.6 × 10⁻34 joule second। সেটা আমরা খুব ইজিলি বের করতে পারি, যেন আমরা জানি যে ওয়ার্ক ফাংশন কত, যে ওয়ার্ক ফাংশন ফাই ইকুয়াল টু এস মিউ নট, তারপরে এস যে মিউ নট মিউ সি ইকুয়াল টু কত 5/s, তাহলে ফাই ইকুয়াল টু কত, এই যে ফাই ইকুয়াল টু দেওয়া আছে, এনার্জিটা কত দেওয়া আছে 3.31 × 10⁻19 জুল, আর এস এর ভ্যালু হচ্ছে 6.625 × 10⁻34। এটা ক্যালকুলেশন করে 5 × 10⁻14 এত হার্টজ চলে আসে। আর যদি ফ্রিকোয়েন্সি বের করতে পারে, আমরা জানি সি ইকুয়াল টু মিউ নট সি নট, তাহলে ল্যামডা নট ইকুয়াল টু কত সি বাই মিউ সি, তার মানে সি এর ভ্যালু 3 × 10⁸, টি এর বাই মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা বের করে দিলাম, তাহলে করেসপন্ডিং ওয়েভলেন্থটাও পেয়ে গেলাম, সেটা হচ্ছে 10⁻7 মিটার। এটাকে যদি আমরা অ্যামস্ট্রং এ কনভার্ট করি তাহলে 6000 অ্যামস্ট্রং দাঁড়ায়। ঠিক আছে, the work function for tungsten material work function হচ্ছে 4.5 কিলোটন ভোল্ট। What is the threshold wavelength, অর্থাৎ এটা করেসপন্ডিং ওয়েভলেন্থ আমরা সি বের করতে বলছে, সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। ফাই সি বা এই যে ফাই ইকুয়াল টু এস মিউ সি ইকুয়াল টু এসি বাই ল্যামডা সি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। What is the maximum kindness of the electron when radiation of wavelength 198 ন্যানোমিটার is used? এখানে একটা কোশ্চেন চলে আসছে, আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, ওয়ার্ক ফাংশন দেওয়া আছে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে টোটাল এনার্জি মাইনাস বেস মিউ নট, আর আমরা ইন টার্মস অফ ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে মিউ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, আমরা ইন টার্মস অফ ওয়েভলেন্থে লিখতে পারি এসি বাই ল্যামডা, আর এস মিউ সি এটা হচ্ছে কি ওয়ার্ক ফাংশন মাইনাস কত ফাই, তার মানে এটা এসি ভ্যালু বসানো হয়েছে, সি এর ভ্যালু বসানো হয়েছে, এখানে ল্যামডার ভ্যালু বসানো হয়েছে, ল্যামডার ভ্যালু হচ্ছে 198 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে 10⁻9, এটা ন্যানোমিটার থেকে মিটারে বসানো হয়েছে, বসে ইন টার্মস অফ জুলে আছে, তারপর এটা ইলেকট্রন ভোল্টটাকে 4.5 ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে জুলে কনভার্ট করতে হবে, জুলে যখন কনভার্ট করবে তখন 1.6 × 10⁻19 দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক চার্জ দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা জুল কনভার্ট হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে যেটা দ্বারা 2.78 × 10⁻19 জুল, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, এরপর এখানে দেওয়া আছে এখানে একটা এক্সাম্পল, এক্সাম্পলটা তোমরা দেখতে পারো, খুব ইজি এক্সাম্পল। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এর পরবর্তীতে এক্সাম্পল করে দেওয়া আছে, আর কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে আমরা আরেকটু দেখতে চাই, আরেকটা টপিকস আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পন ইফেক্ট, ড্রাইভ অ্যান এক্সপ্লেনেশন ফর দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ অফ এ ফোটন আন্ডারগোইং এ কম্পন ইফেক্ট। ঠিক আছে, কম্পন ইফেক্ট কাকে বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা ফটোন ইফেক্ট সম্পর্কে আমরা দেখলাম, এনি কোশ্চেন? কার কোনো কোশ্চেন? স্যার হোমওয়ার্ক কোনটা দিলেন? সরি, হোমওয়ার্ক বললেন যে এই যে এর আগে যে প্রবলেমটা এখন তো করে দেওয়া আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স নেওয়ার দরকার নাই, আমি দিয়ে দেবো।
স্যার আমার গত ক্লাসে ডেট দিয়ে দিয়েন স্যার, কাইন্ডলি আমি ফোন ছিলাম আপনাকে বলছিলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা এই টপিকসটা আলোচনা করব, ঠিক আছে? এই টপিকসটা আমরা একটু শর্টকাট ডিসকাস করব। এটা খুব বেশি ডিসকাশন, ম্যাথমেটিক্যালি অনেক ক্যালকুলেশন আছে, তোমরা ক্যালকুলেশনটা দেখবা, তারপর আমরা এখানে যদি কারো কোনো প্রবলেম হয় সেই বিষয়ে আলোচনা করবো। এখানে শুধু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেটা দেখতে হবে। তো যাই হোক, আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। কম্পন ইফেক্টটা কি? কম্পন ইফেক্টটা হচ্ছে, আমরা জানি দ্য রিডাকশন অফ দ্য এনার্জি, রিডাকশন ইন দ্য এনার্জি অফ হাই এনার্জি এক্স রে অথবা গামা রে ফোটনস। ফোটনের এনার্জিটা রিডাকশন হয়ে যাওয়া, অর্থাৎ কমে যাওয়া, ডিক্রিজ হয়ে যাওয়া। কখন কমে যাবে? যখন when they are scattered by free electrons। যদি একটা ফ্রি ইলেকট্রন দ্বারা, অর্থাৎ এক্স রে পথে যাচ্ছে, ঠিক আছে? অ্যাজ ফর এক্সাম্পল এখানে দেখো যে এটা একটা ইলেকট্রন কনসিডার করা হয়েছে। এই ইলেকট্রন, এখানে একটা ইনসিডেন্ট লাইট বা ফোটন, যেটাকে ফোটন মানে হচ্ছে লাইট, যেটা এক্স অথবা গামা রেও বলা হয়। এখানে এক্স রে এবং গামা রে এই জন্য বলা হয়েছে, এই লাইটের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ঠিক আছে? তখন এই এক্স রে বা গামা রেটা যখন এসে এই স্টেশনারি ফ্রি ইলেকট্রন, এই ইলেকট্রনটা ফ্রি এবং স্টেশনারি, একটা নির্দিষ্ট স্পিড আছে, অর্থাৎ স্থির ইলেকট্রন যেটা টার্গেট ইলেকট্রন, যখন এসে ইলেকট্রনের ইনসিডেন্ট ফোটনে সেটাকে স্ট্রাইক করবে, স্ট্রাইক করার ফলে কি হবে? তখন এই ইলেকট্রনটা কিন্তু এদিকে স্ক্যাটার্ড হয়ে যাবে, ফোটনটা এদিকে স্ক্যাটার্ড হয়ে যাবে, আর ইলেকট্রনটা এদিকে স্ক্যাটার্ড হয়ে যাবে। অরিজিনাল ডিরেকশন ছিল এদিকে, অরিজিনাল ডিরেকশনের সাথে ফাই অ্যাঙ্গেলে ফোটনটা স্ক্যাটার্ড হয়েছে ফাই অ্যাঙ্গেলে, আর অরিজিনাল ডিরেকশনের সাথে ইলেকট্রনটা স্ক্যাটার্ড হয়েছে থিটা অ্যাঙ্গেলে। তাহলে আফটার স্ক্যাটারিং, অর্থাৎ স্ক্যাটার্ড হওয়ার পরে ফোটনের এনার্জি বাড়বে না কমবে? স্ক্যাটার্ড হওয়ার পরে ফোটনের এনার্জি বাড়বে না কমবে? ফোটনের এনার্জি অবশ্যই কি করবে? কমবে, ঠিক আছে? ফোটনের এনার্জি, ধরো এই ইনিশিয়াল ফোটনের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে মিউ, ফোটনের এনার্জি যদি কমে যায় তাহলে কিন্তু ওয়েভলেন্থ বেড়ে যায়, ঠিক আছে? আর ওয়েভলেন্থে যে শিফট হলো, অর্থাৎ লাইটে ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেল ডিউ টু দ্য স্ক্যাটারিং উইথ এ ইলেকট্রন, এই ঘটনাকে বলা হচ্ছে কম্পন ইফেক্ট। ওয়েভলেন্থ বেড়ে যাওয়া মানে হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, তার মানে কি? এনার্জি কমে যায়। কারণ কোন একটা সাথে যদি কোন একটা পলিউশন ঘটে, পলিউশন ঘটানোর পর কিন্তু একটা এনার্জি কমে যায়, কিন্তু এদিকে আবার ইলেকট্রন মুভ করছে, তার মানে কি? ইলেকট্রন কিছু এনার্জি গেইন করছে। কেন ইলেকট্রন কি পরিমাণ এনার্জি গেইন করছে? ফোটন যে পরিমাণ এনার্জি লস করছে, ইলেকট্রন ঠিক সেম অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করছে, ঠিক আছে? ফোটনের ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি যদি মিউ হয়, এই যে দিস ইফেক্ট ওয়াজ অবজার্ভড বাই এইচ কম্পন নামে একজন সায়েন্টিস্ট, এই ইফেক্টটা প্রথমে অবজার্ভ করেন এবং তার নাম অনুযায়ী এটাকে বলা হচ্ছে কম্পন ইফেক্ট। এখানে আমরা দেখতে চাই যে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এটা চেঞ্জ হয়, তার একটা এক্সপ্রেশন আমরা বের করতে চাই, ঠিক আছে? এখানে দেখো যে দুইটা বিষয়, একটা হচ্ছে ইনসিডেন্ট লাইটটা আসলো, ফোটনে আসলো, ফোটনের সাথে স্ক্যাটার করে এদিকে চলে যাবে ফোটনটা, আর ইলেকট্রনটা চলে আসবে এদিকে। ইলেকট্রন প্রথমে জিরোতে ছিল। ইলেকট্রনের এনার্জি, রেস্ট মাস এনার্জি ইকুয়াল কত? এম নট সি স্কয়ার। এম নট হচ্ছে রেস্ট মাস অফ ইলেকট্রন, রেস্ট মাস এনার্জি অফ ইলেকট্রন। কিন্তু ইলেকট্রনটা প্রথমে স্থির আছে, অর্থাৎ মোমেন্টাম, ইলেকট্রনের মোমেন্টাম কত? ভরবেগ কত? যেহেতু স্থির আছে, বেগ শূন্য, তার মোমেন্টাম পি ইকুয়াল টু কত? শূন্য, ইলেকট্রনের শূন্য। আচ্ছা, এখন ই ইকুয়াল টু কত? ই ইকুয়াল টু এস মিউ, ঠিক আছে? আবার পি ইকুয়াল টু কত হয়? এস মিউ বাই সি হয়, দ্যাট ইজ দ্য মোমেন্টাম। ই ইকুয়াল টু আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কয়ার, ঠিক আছে? আর তাহলে আর মোমেন্টাম কত? এম সি, তাহলে এম সি স্কয়ার, আর তাহলে মোমেন্টাম কত হচ্ছে? এই যে এস মিউ বাই সি, এটা হচ্ছে মোমেন্টাম। ই ইকুয়াল টু যদি এস মিউ হয়, তাহলে মোমেন্টাম কত হচ্ছে? এস মিউ বাই সি, অর্থাৎ এম সি স্কয়ার ডিভাইড বাই সি, তাহলে কত আসে? এম সি। অর্থাৎ এনার্জিকে এম সি স্কয়ার কে সি দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে এম সি। এম সিটা হচ্ছে মোমেন্টাম, তার মানে এম সি স্কয়ার হচ্ছে এনার্জি। তাহলে টোটাল এনার্জিটাকে যদি আমরা লাইটের ভেলোসিটি সি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি আসে? মোমেন্টাম। দ্যাট মিন্স মোমেন্টাম পি ইকুয়াল টু কত? এস মিউ বাই সি। আর এনার্জি কত? ই ইকুয়াল টু এস মিউ। এটা কত? ইনসিডেন্ট ফোটনের বিফোর কলিশন, কলিশন হওয়ার পূর্বে, যখন লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ, ঠিক আছে? এটা কলিশন হওয়ার পরে লাইটের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি
কমে গেছে কারণ এনার্জি লস করছে। কমে যাওয়ার পরে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে মিউ প্রাইম, তখন এনার্জি কত হচ্ছে এস মিউ প্রাইম, তো মোমেন্টাম কত হচ্ছে এস মিউ প্রাইম বাই সি। আর ইলেকট্রন থিটা ডিগ্রি অ্যাঙ্গেল এদিকে স্ক্যাটার ফিল্ড এদিকে আসলো, স্ক্যাটার ফিল্ড চলে আসছে, ঠিক আছে। তার মানে এনার্জি কিন্তু লস করছে, কি পরিমাণ পূর্ব এনার্জি এস মিউ, পরবর্তী এনার্জি কত এস মিউ প্রাইম, তাহলে কি পরিমাণ এনার্জি লস করলো এস মিউ মাইনাস এস মিউ প্রাইম। এই যে পরিমাণ এনার্জি লস করলো এই পরিমাণ এনার্জি কি করলো ইলেকট্রন গেইন করছে অ্যাজ এ কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন কত, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস মিউ মাইনাস এস মিউ প্রাইম। সেটা আমরা দেখতে এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করা হয়েছে। ইনিশিয়ালি ডিরেকশন মোমেন্টামে যদি আমরা কনসিডার করি তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ফোটনের কত ছিল এস মিউ বাই সি, আফটার কলিশন সেটা কত হয়ে গেছে এস মিউ প্রাইম বাই সি। এই মোমেন্টামে কিন্তু দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট যেটা হচ্ছে এস মিউ প্রাইম বাই সি কস ফাই, আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা হচ্ছে এস মিউ প্রাইম বাই সি হচ্ছে সাইন ফাই, ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু এরকম আছে, ইলেকট্রনের মোমেন্টাম কত পি, সেটা কত থিটা, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে নিচের দিকে যেটা হচ্ছে পি সাইন থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা কত হচ্ছে পি কস থিটা। হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে অনুভূমিক উপাংশ আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে উলম্ব উপাংশ। লম্ব উপাংশ হচ্ছে পি সাইন থিটা আর অনুভূমিক উপাংশটা হচ্ছে ভূমি উপাংশটা হচ্ছে পি কস থিটা। এগুলো আমাদের এখন কাজ লাগবে। এক নম্বরটা নাকি রে? সরি এই যে এখনই লাগবে, এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। A photon with an energy E equal to S mu and momentum কত P equal to E by C S Q by C collide with an electron, electron সাথে collide করলো which is initially at rest, যেটা electron rest ছিল, thus the photon energy can be written as energy equal to কত এই যে E equal to PC, the electron in rest has momentum, electron যখন রেস্ট ছিল তার momentum কত P equal to কত ছিল 0, এনার্জি কত E equal to m naught c square, ঠিক আছে। আফটার কলিশন হওয়ার পরে ফোটনের এনার্জি কত হয়েছে, এনার্জি হচ্ছে E equal to S mu prime, মোমেন্টাম কত P equal to S mu prime by C, while the electron is moving at an angle theta carrying energy and momentum, তখন ইলেকট্রন যখন যে অ্যাঙ্গেলে থিটা দিকে অ্যাঙ্গেলে যদি মুভ করে তাহলে ইলেকট্রনের এনার্জি কত হয় E equal to root over m square c to the power plus p square c square and momentum P equal to P থাকে। এটা হচ্ছে আইনস্টাইনস ল থেকে আসে, থিওরি অফ রিলেটিভিটি থেকে এনার্জি E square equal to m naught c square c to the power 4 plus p square c square লেখা যায়। এটা থিওরি অফ রিলেটিভিটি এখানে ইউজ করা হয়েছে, আমরা পরে একটু এটা ইউজ দেখব। The component scattering is simply the elastic scattering of a electron which is by energy and momentum is conserved থাকে, এখানে যে পরিমাণ এনার্জি লস করবে সেই পরিমাণ এনার্জি গেইন করবে, এখানে এনার্জি কোনো লস হবে না। কনজারভেশন অফ এনার্জি, এনার্জি কনজারভেশন অর্থাৎ যে পরিমাণ এনার্জি লস করলো ফোটনে আগে এনার্জি ছিল এস মিউ, পরবর্তী এনার্জি স্ক্যাটার হওয়ার পর এনার্জি হচ্ছে এস মিউ প্রাইম, তারপর কি পরিমাণ এনার্জি লস করছে এস মিউ মাইনাস এস মিউ প্রাইম, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি। কে গেইন করছে এই কাইনেটিক এনার্জিটা গেইন করছে কি ইলেকট্রন, গেইন ইন ইলেকট্রন এনার্জি, লস ইন ফোটন এনার্জি, ফোটন যে পরিমাণ এনার্জি লস করবে ইলেকট্রন সেই পরিমাণ এনার্জি গেইন করছে। ওকে, কনজারভেশন অফ মোমেন্টাম, এখানে মোমেন্টামের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ একটা হচ্ছে উলম্ব হরিজন্টাল উপাংশ, অনুভূমিক উপাংশ। টোটাল মোমেন্টাম বিফোর কলিশন হওয়ার পূর্বে টোটাল মোমেন্টাম কত ছিল, টোটাল মোমেন্টাম লাইটে ছিল এস মিউ বাই সি আর ইলেকট্রনে কত ছিল 0, কিন্তু আফটার কলিশন এই দিকে লাইটে কত এস মিউ প্রাইম বাই সি কস ফাই, আর এর কত ছিল ইলেকট্রন ছিল এই দিকে হচ্ছে পি কস থিটা। দ্যাট মিন্স হরিজন্টাল কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা টোটাল মোমেন্টাম কনজারভেশনটা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই যে লাইটের ক্ষেত্রে ছিল এস মিউ বাই সি প্লাস ইলেকট্রনের কত ছিল 0, রেস্টে ছিল। আফটার কলিশন হরিজন্টাল কম্পোনেন্ট কত এস মিউ প্রাইম বাই সি কস ফাই প্লাস ইলেকট্রনের কত হরিজন্টাল কম্পোনেন্ট সেটা হচ্ছে পি কস থিটা। দ্যাট মিন্স এখান থেকে 0 বাদ দিলে এস সিটা যদি নিচ থেকে এদিকে কনভার্ট করি তাহলে এস সি এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন এস মিউ ইকুয়াল টু লেখা যাবে এস মিউ প্রাইম কস ফাই প্লাস পি আর সি এর সেখানে মাল্টিপ্লাই হচ্ছে পি সি কস থিটা। দ্যাট মিন্স পি সি কস থিটা ইকুয়াল টু কত, সেটা হচ্ছে এস সি এস মিউ মাইনাস এস মিউ প্রাইম কস ফাই। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যালের দিকে লাইটেরও 0 ছিল ইলেকট্রনও তো 0 ছিল। আফটার লাইটে কত ছিল এস মিউ প্রাইম বাই সি সাইন ফাই, আর ইলেকট্রনের নিচের দিকে ছিল সেটা হচ্ছে পি সাইন থিটা। যদি আমরা উপরের দিকে কনসিডার করি অর্থাৎ লাইটের যেদিকে ছিল উপরের দিকে সে উপর দিকে নেই, তখন ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে,
তো 180 ডিগ্রি সেলসিয়াস সেটা মাইনাস চলে আসে, অর্থাৎ মাইনাস পি সাইন থিটা। দ্যাট মিন্স পি সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, এস নিউ প্রাইম বাই সি সাইন পাই। তা সিটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দিই তাহলে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই পিসি সাইন থিটা ইকুয়াল টু এস নিউ প্রাইম সাইন পাই। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখন 2 নম্বর আর 3 নম্বর যদি আমরা যোগ করি, স্কয়ার করে যোগ করি, তাহলে আমরা কি দাঁড়ায়, 2 নম্বরে আগে লেফট হ্যান্ড সাইডে যদি স্কয়ার করি তার মানে কত হবে, পি স্কয়ার সি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস 3 নম্বর লেফট হ্যান্ড সাইড যদি আমরা স্কয়ার করি তাহলে পি স্কয়ার সি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস ফাই এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এটা হবে a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার মাইনাস 2h নিউ ইনটু h নিউ প্রাইম cos ফাই প্লাস h নিউ প্রাইম cos ফাই টু হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, প্লাস কত, প্লাস হচ্ছে এটা যদি আমরা নেই রাইট হ্যান্ড সাইডে 3 নম্বর h নিউ প্রাইম sin ফাই টু হোল স্কয়ার। এখান থেকে p স্কয়ার c স্কয়ার যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তার মানে এখানে আমাদের থাকবে শুধু p স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, দ্যাট মিন্স পি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু কত, h নিউ স্কয়ার। আবার এখানে দেখো h নিউ প্রাইম cos স্কয়ার হোল স্কয়ার, এখানে h নিউ প্রাইম sin থিটা টু হোল স্কয়ার, এখানে h নিউ প্রাইম হোল স্কয়ার কমন করে থাকবে হচ্ছে cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই, cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাট মিন্স এই দুইটা টার্ম থেকে আমরা লিখতে পাবো h নিউ প্রাইম হোল স্কয়ার, আর এখান থেকে h নিউ হোল স্কয়ার মাইনাস এই দুইটা, এই টার্মটা থাকবে প্লাস এই দুইটা টার্মের জন্য আসবে এটা। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। টোটাল এনার্জি এক্সপ্রেশন থেকে আমরা লিখে জানি টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি। ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি কত ছিল, m নট c স্কয়ার, কাইনেটিক এনার্জি হচ্ছে k। আবার আমরা জানি এনার্জি ইকুয়াল টু e স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার m নট স্কয়ার c টু দ্য 4 প্লাস p স্কয়ার c। ইন টার্মস অফ মোমেন্টাম অনুযায়ী এটাও লেখা যায়। দ্যাট মিন্স আমরা বলতে পারি ইকুয়েশন 5 ইজ ইকুয়াল টু ইকুয়েশন 6 যদি আমরা বসাই, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস m নট c স্কয়ার ইকুয়াল টু রুট অফ এটা যদি আমরা বসাই, এখন এই সাইডে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে এর রুট স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা স্কয়ার বসিয়ে দিলে এটা চলে আসবে। এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেখানে এখানে এইটা এই সাইডে লেখা হয়েছে পি স্কয়ার সি স্কয়ার একটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a2 প্লাস 2ab। ঠিক আছে, মাইনাস এই টার্মটা এদিকে নেওয়া হয়েছে m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। তাহলে পি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু কত আসে, m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট, তখন থাকে k স্কয়ার প্লাস টুয়াইস m নট c স্কয়ার k। এখন আমরা জানি k ইকুয়াল টু কত, কাইনেটিক এনার্জি সেটা কত, h নিউ মাইনাস h নিউ প্রাইম, যে তুমি এনার্জি লস করছিলে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা আমরা আগে দেখেছি। দ্যাট মিন্স p স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু কত চলে আসে, p স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু চলে আসে কাইনেটিক h নিউ মাইনাস h নিউ প্রাইম হোল স্কয়ার প্লাস 2m নট c স্কয়ার, কাইনেটিক এনার্জি বসাবো। দিস ইজ ইকুয়েশন 8। ইকুয়েশন 8 আর 4 যদি ফলো করি তাহলে দুইটা লেফট হ্যান্ড সাইড আছে p স্কয়ার c স্কয়ার, তাহলে p স্কয়ার c স্কয়ার দিস ইকুয়াল টু ইকুয়েশন 8 এর রাইট হ্যান্ড সাইড আর ইকুয়েশন 4 এর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। দ্যাট মিন্স ইকুয়েশন এটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা রাইট হ্যান্ড সাইড আমরা বসানো হয়েছে, বসে এখানে কিছু ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করিয়ে আমাদের ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে এটা। সেটা তোমরা একটু ক্যালকুলেশন করলে দেখতে পারবে এখানে হেল্প নিয়ে, যেটা স্কয়ার বসানো হয়েছে তখন সেম টার্ম গুলো বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে কিছু টার্ম এখানে এদিকে নেওয়া হয়েছে প্লাস মাইনাস করে এই টার্মটা এখানে চলে আসে m নট c স্কয়ার b মাইনাস মিউ প্রাইম ইকুয়াল টু কত চলে আসে, মিউ প্রাইম 1 মাইনাস cos ফাই। এই যেখান থেকে এই সিএস ক্যান্সেল আউট হয়ে যাবে, খুব ইজিলি দেখতে পাবো এটা। ঠিক আছে, দ্যাট মিন্স মিউ মাইনাস মিউ প্রাইম ইকুয়াল টু কত আসে, এটাকে m নট c স্কয়ারটা নিচে গেছে h2 করে চলে গেছে, এখানে c স্কয়ার আছে। আমি যদি এখানে একটু উপরে c একটা নিচে c বসাইছি এখানে একটু ক্যালকুলেশন সুবিধা করার জন্য, আমরা মিউ বাই c ইকুয়াল টু আমরা জানি ল্যামডা। দ্যাট মিন্স মিউ বাই c ইকুয়াল টু c ইকুয়াল টু মিউ ল্যামডা, তাহলে মিউ ইকুয়াল টু c বাই ল্যামডা। দ্যাট মিন্স মিউ বাই c ইকুয়াল টু 1 বাই ল্যামডা। দ্যাট মিন্স মিউ বাই c ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ ল্যামডাটা হচ্ছে মিউ করেসপন্ডিং মিউ ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, তখন মিউ বাই c ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা বসানো হয়েছে। আর মিউ প্রাইম বাই c এটা হচ্ছে ল্যামডা প্রাইমটা হচ্ছে মিউ প্রাইম ওয়েভ ফ্রিকোয়েন্সি করেসপন্ডিং ওয়েভলেন্থ হচ্ছে মিউ প্রাইম ল্যামডা প্রাইম, তখন এখানে মিউ প্রাইম বাই c ইকুয়াল টু 1 বাই ল্যামডা প্রাইম, এটা এখানে আমরা ইউজ করা হয়েছে। এই দুটো ইকুয়েশন এখানে ইকুয়েশন 9 এ যদি আমরা ইউজ করি তাহলে এটা বাই 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা প্রাইম, এখানে ল্যামডা প্রাইম এলসিএম নেওয়া হয়েছে, লসাগু নেওয়া হলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এখানে থাকে হচ্ছে এটা বসানো হয়েছে, এই যে এটা 1 বাই ল্যামডা প্রাইম নিচে ক্যান্সেল আউট, তাহলে কত থাকে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু
h jet m not c into 1 minus cos phi, এটা ফাইনাল ইকুয়েশন 10 চলে আসে, ঠিক আছে। this equation gives the control shift, অর্থাৎ কি কোন ওয়েভলেন্থ চেঞ্জ হলো, এই যে বিফোর কলিশন ওয়েভলেন্থ কত ছিল ল্যামডা, আফটার কলিশন ওয়েভলেন্থ কত ল্যামডা প্রাইম, যেহেতু এনার্জি কমে গেছে সেহেতু তার কি হচ্ছে, এনার্জি কমে গেছে সেহেতু ওয়েভলেন্থ কি হয়েছে, বেড়ে গিয়েছে। তারপরে ওয়েভলেন্থ কি পরিমাণ বেড়ে গেছে, সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত, h jet m not c into 1 minus cos phi, h টা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, m not টা কি যেটা দ্বারা স্ক্যাটার্ড হয়েছে তার রেস্ট ম্যাস, কে দ্বারা স্ক্যাটার্ড হয়েছে, এখানে ইলেকট্রন দ্বারা স্ক্যাটার্ড হয়েছে, m not হচ্ছে ম্যাস অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের ম্যাস কত 9.1 into 10 to the minus 31 kg, ঠিক আছে। c হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এই ইকুয়েশন 10 কে বলা হচ্ছে শিফট অ্যান্ড ওয়েভলেন্থ কন্ট্রোল স্ক্যাটারিং ইকুয়েশন। আর h jet m not c এটাকে বলা হচ্ছে ল্যামডা c ধরা হয়েছে, ল্যামডা c কে বলা হচ্ছে কন্ট্রোল ওয়েভলেন্থ। দ্যাট ইজ আমাদের ফাইনাল ইকুয়েশন। ল্যামডা c এর একটা ভ্যালু বের করা যায়, সেটা আমাদের জানা দরকার হচ্ছে 2.426, এই যে h m not ম্যাস বসানো হয়েছে, লাইট এর ভেলোসিটি বসালে 2.426 × 10 to minus 12 মিটার, তো পিকোমিটার, 1 পিকোমিটার ইকুয়াল টু 10 to minus 12 মিটার। তাহলে ল্যামডা c ইকুয়াল টু ইকুয়েশনে যদি বসে চেঞ্জ ইন শিফট ইন ওয়েভলেন্থ, দ্যাট মিন্স ওয়েভলেন্থ চেঞ্জ, ডেল ল্যামডা ইকুয়াল টু কত, ল্যামডা প্রাইম ল্যামডা c ইকুয়াল টু ল্যামডা c into 1 minus cos phi। এখানে phi এর উপর ডিপেন্ড করে অনেক কিছু অ্যাজাম্পশন করা যায়। phi ইকুয়াল টু যদি 180 ডিগ্রি স্ক্যাটার হয়, অর্থাৎ যেদিকে গেছে বাউন্স করে পিছনের দিকে যদি ফিরে আসে ডিরেক্টলি, ঠিক আছে, অর্থাৎ পিছনের দিকে যদি ব্যাক করে চলে আসে 180 ডিগ্রি, অর্থাৎ গেল ইলেকট্রনের সাথে স্ক্যাটার করে আবার পিছনের দিকে ব্যাক করছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার করছে, সেই ক্ষেত্রে চেঞ্জ ইন ওয়েভলেন্থ সবচেয়ে ম্যাক্সিমাম হবে, ডেল ল্যামডা ইকুয়াল টু কত হয়, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ল্যামডা c cos 180 ডিগ্রি মান কত, -1, অর্থাৎ -1 মাইনাস মাইনাস প্লাস 1 + 1 2 ল্যামডা c, কম্পন ওয়েভলেন্থের ডাবল হচ্ছে। আর phi ইকুয়াল টু যদি 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি স্ক্যাটার হয় তাহলে cos 90 ডিগ্রি মান কত, সেটা হচ্ছে 0, তার মানে 1 থাকে, তখন শিফট ইন চেঞ্জ ইন ওয়েভলেন্থ কত, সেটা হচ্ছে ল্যামডা c, এই ধরনের ওয়েভলেন্থ চেঞ্জ হয়। This is আমাদের ইকুয়েশন 10 পর্যন্ত হচ্ছে ফাইনাল ইকুয়েশন, দ্যাট ইজ দ্য কন্ট্রোল ওয়েভলেন্থ ইকুয়েশন। আমরা ল্যামডা c হচ্ছে কন্ট্রোল ওয়েভলেন্থ বলা হচ্ছে, যেটা সায়েন্টিস্ট কন্ট্রোল অনুযায়ী রাখা হয়েছিল অনেকে না, এবং এর জন্য নোবেল প্রাইজ পেয়েছেন ক্যালকুলেশনের জন্য। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, খুব ছোট্ট একটা এক্সাম্পল, তোমরা দেখতে পারো চেঞ্জ ইন ওয়েভলেন্থ সেটা কত সেটা এখানে দেখাচ্ছে। কম্পেয়ার দ্য কম্পন স্ক্যাটারিং ফর এক্স-রে, ল্যামডা ইকুয়াল টু এক্স-রে যার ওয়েভলেন্থ হচ্ছে 20 পিকোমিটার এন্ড ভিজিবল লাইট যার ওয়েভলেন্থ হচ্ছে 500 মিটার, অ্যাট ইন পার্টিকুলার অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং হুইচ হ্যাজ গ্রেটার কম্প্রেসিভ, কোনটা কম্প্রেসিভ গ্রেটার, কম্প্রেসিভ কত, ল্যামডা ডেল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত, h jet m not c into 1 minus cos, is independent of wavelength and depend only on the angle of phi, phi to depend on কত ডিগ্রি অ্যাঙ্গেল। So both these wavelengths have the same shift in wavelength, wavelength শিফটটা সেম থাকবে, যেহেতু এখানে আমাদের ওয়েভলেন্থটা যদি অ্যাঙ্গেল যদি একই রকম থাকে, দ্যাট মিন্স 5 অ্যাজ ফর एग्जांपल এখানে দেওয়া আছে ফর 90 ডিগ্রির জন্য চেঞ্জ এর ওয়েভলেন্থ কত, সেটা হচ্ছে h jet by m not c into 1 minus cos phi, s এর ভ্যালু বসানো হয়েছে, m not এর ভ্যালু বসানো হয়েছে, c এর ভ্যালু বসালে 90 ডিগ্রির জন্য ক্যালকুলেশন করে এত মিটার আসে, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের বিষয়। এনি কোশ্চেনস? হ্যালো, নো স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। ওকে, এখন আমি একটু তোমাদের পড়াশোনার বাইরে একটু ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস নিতে চাই, এটা একটা ফ্যাক্ট। এক্সট্রা ক্লাসটা হবে হচ্ছে সলভিং ক্লাস, কোনো প্রবলেম যদি আমাদের প্রবলেম থাকে সেগুলো আমরা প্রবলেমগুলো সলভ করতে চাই, এবং আমরা অলরেডি 3টা লেকচার কভার করছি, আর একটা লেকচার পড়াতে চাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করছি। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।